নাবালিকাকে যৌন হেনস্থা ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার চিকিৎসক। অস্ত্রোপচার ছাড়াই তারবিহীন কৃত্রিম পেসমেকার, কলকাতার হাসপাতালে খরচ কত? কাণ্ডের জের 2 লক্ষ কোটিরও বেশি খোয়ালেন আদানি। আমাদের নামও আমাদের আবাস প্রকল্প নিয়ে সাপ বার্তা মমতার। আরজি করের ঘটনার প্রতিবাদ মিছিলে প্রথম সারিতেই হেঁটেছিলেন। এবার সেই চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ উঠল। বুধবার রাতে আসানসোল মহিলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত চিকিৎসকদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক একদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আসানসোলের বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত এই বিশিষ্ট কার্ডিওলজিস্ট ছাড়াও নিজের বেশ কয়েকটি প্রাইভেট চেম্বারও রয়েছে তার। গত 15 নভেম্বর ঠাকুমার সঙ্গে এক নাবালিকা তার কাছে চিকিৎসার জন্য গিয়েছিল। অভিযোগ, ঠাকুমাকে চেম্বারের বাইরে রেখে চিকিৎসক ওই নাবালিকাকে যৌন হেনস্থা ধর্ষণের চেষ্টা করেন। নির্যাতিতার পরিবার বিষয়টি জানার পরেই বুধবার আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করে। সেদিন রাতেই অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে 5 দিনের হেফাজতে চেয়ে আসানসোল আদালত পেশ করে পুলিশ। বিচারক একদিনের হেফাজত মঞ্জুর করেন। এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী মিতা মজুমদার জানান, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা হয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, পাশাপাশি ধর্ষণের চেষ্টার মামলাও দেওয়া হয়েছে। আসানসোলের প্রথম সারির এই চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্তম্ভিত গোটা শহর। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসক হিসেবে সুনাম ছিল। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বিভিন্ন বিশিষ্ট মানুষের সঙ্গে তাকে নানা মঞ্চেও দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় কার্যত অবাক হয়েছে আসানসোল। হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখার কাজ করে পেসমেকার। একে বিকল্প হৃদযন্ত্র হিসেবেই দেখেন অনেকে, তবে এই যন্ত্রের কারণে রোগীকে নানা ঝক্কিও পোহাতে হয়। এমআরআইয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় পেসমেকার। সমস্যা তৈরি হয় বিমান যাত্রা সহ বিভিন্ন কাজে। মুশকিল আসনে এবার চলে এলো কৃত্রিম পেসমেকার। এর আগে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দিল্লি সহ ভারতের কিছু রাজ্যে এই যন্ত্রের ব্যবহার দেখা গিয়েছে। তবে এবার তা পূর্ব ভারতে প্রথম ব্যবহার করা হলো কলকাতার বেসরকারি হাসপাতালে। 65 বছরের এক বৃদ্ধার ডায়াবেটিস ছিল। এর সঙ্গে তার হৃদযন্ত্রেরও সমস্যা দেখা দেয়। তবে ওই মহিলা পেসমেকার বসানোর ক্ষেত্রে একটু ইতস্তত বোধ করছিলেন। বড় একটা যন্ত্র শরীরে বসবে, অস্ত্রোপচারের দাগ থেকে যাবে, এবার 7-5 ভেবে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তবে তাঁর সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দেন চিকিৎসকরা। ওই বেসরকারি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রধান চিকিৎসক প্রকাশ কুমার হাজরা ওই বৃদ্ধাকে বলেন, কোনো রকম তার ছাড়া এক পেসমেকারের কথা, যা শরীরে বসানোর জন্য কোনো অস্ত্রোপচারের দাগও থাকবে না। এর গুণাগুণ শোনা মাত্রই সেটি বসাতে রাজি হয়ে যায় বৃদ্ধার পরিবার। তবে এই তার ছাড়া পেসমেকার আসলে কি? চিকিৎসক প্রকাশ কুমার হাজরা বলেন, পুরনো পদ্ধতিতে পেসমেকার বসানোর ক্ষেত্রে অনেক সময় সংক্রমণের ভয় থাকে। এখানে তার কোনো জায়গা নেই, কারণ এটা একেবারে হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের ভেতরে চলে যায়। এরপরে ওটা একেবারে অদৃশ্য হয়ে যায়। যদি কেউ এমআরআই বা এক্সরে করাতে চান, তখন যদি ভালোভাবে না দেখা হয়, তাহলে কারো পক্ষে বোঝা সম্ভবই নয় যে শরীরে পেসমেকার যন্ত্রটি রয়েছে। চিকিৎসক হাজরাকে এই কাজে ব্যবহার করেছেন চিকিৎসক হাজরাকে এই কাজে সাহায্য করেছেন ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসক সুমন্ত চট্টোপাধ্যায় এবং চিকিৎসক সৌম্যকান্তি দত্ত। তবে শুধুমাত্র এই বেসরকারি হাসপাতাল নয়, কলকাতার আরও একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার গতকাল করেছেন আরও একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট চিকিৎসক দিলীপ কুমার। তিনি বলেন, এটা একটা ক্যাপসুলের মতো, পায়ে একটা ছোট ইনজেকশন দেওয়া হয়, তারপর এটা ক্যাথিটারের ভিতর দিয়ে এটি হার্টের ডান দিকের নিলয় বা ভেন্ট্রিকলে চলে যায়। ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই যন্ত্রের আরও একটি সুবিধা হলো ব্লুটুথ। এই প্রযুক্তি থাকার ফলে রোগী বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন, এটি অ্যাডজাস্ট করা সম্ভব। এই পেসমেকারের ওজন খুবই কম। সাধারণ পেসমেকারের থেকে এটি অনেক হালকা, ওজন মাত্র 2.4 গ্রাম। সাধারণ পেসমেকারের ওজন প্রায় 20 গ্রাম। আর ওই কৃত্রিম পেসমেকার শরীরে বসাতে সময় লাগে 20 মিনিট। এই পেসমেকারের মেয়াদ 20 থেকে 25 বছর, যেখানে সাধারণ পেসমেকারের মেয়াদ থাকে 8 থেকে 10 বছর। বয়সের দিক থেকে এই পেসমেকার বসানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে এই তারবিহীন কৃত্রিম যন্ত্রের একটাই সমস্যা, এর জন্য খরচটা সাধারণের থেকে অনেকটাই বেশি। সাধারণ পেসমেকার বসাতে খরচ হয় 3 থেকে 4 লাখ, তবে এই পেসমেকার বসাতে খরচ হবে প্রায় 17 লাখ। এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি আদানি গোষ্ঠীর। বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি সহ 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় নিউ ইয়র্কের একটি আদালতে। এরপরই হু করে নামতে থাকে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম। আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানি সব মিলিয়ে 2.45 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। এদিন সকালে বোম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম করেছে 22.99%। আদানি পোর্টের কমেছে 20%। আদানি এনার্জি সলিউশনের শেয়ারের দাম 20% নিচে নেমেছে। আদানি গ্রিন এনার্জি 19.53% এবং আদানি টোটাল গ্যাস লিমিটেড 18.14% হ্রাস পেয়েছে। এছাড়া আদানির পাওয়ারের শেয়ার 17.79% কমেছে। অম্বুজা সিমেন্টস কমেছে 17.89%।
এসএসসি 14.54%, এমনকি আদানি সংবাদ সংস্থা এনডিটিভি 14.37% এবং আদানি উইলমারের শেয়ার 10% কমেছে। সাত সকালে 10টি তালিকাভুক্ত কোম্পানির 2,45,016.51 টাকা মূল্যের এমক্যাপ হারিয়েছে। আমেরিকার কয়েকজন আইনজীবী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে $250 মিলিয়ন অর্থ ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। সৌরবিদ্যুতের একটি প্রকল্পের বরাত পেতে 2020-2024 সালের মধ্যে ভারতের ওই শিল্পগোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের এই বিশাল পরিমাণ অর্থ ঘুষ দিয়েছে, অথচ এই বিষয়ে বিনিয়োগকারীদের কিছু জানায়নি। এই প্রজেক্টে $2 মিলিয়ন লাভের সম্ভাবনা রয়েছে। ঘুষ দেওয়া এবং তা আমেরিকার ব্যাংক ও বিনিয়োগকারীদের থেকে লুকিয়ে রেখেছিল আদানি গোষ্ঠী। অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালত শিল্পপতি আদানি সহ 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আমাদের টাকা আমাদের নাম আবাস প্রকল্পের নাম নির্দিষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস যোজনা নয়, রাজ্য সরকারের তরফ থেকে টাকা দিয়ে যে 12 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে তার নাম হবে বাংলার বাড়ি। নবান্নে বৃহস্পতিবার মমতা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। কোথাও শর্ত দেখিয়ে আবার কোথাও সব শর্ত পূরণ করার পরও অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু বাংলা সরকার তেমন কিছু করবে না। মমতা জানান, বাংলার বাড়ি প্রকল্পে 1 লক্ষ্য একটাই, গরিব মানুষকে বাড়ি দেওয়া। এদিন তিনি বলেন, আমরা বলছিলাম যদি কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো। 2টো কিস্তিতে টাকা দেওয়া হয়, প্রথমে 60,000 ও পরে আবারও 60,000। সেই মতো এবছর 11 লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা ছিল। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই জন্য আমরা সেই সংখ্যাটা বাড়িয়ে 12 লক্ষ করেছি। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। উপনির্বাচনের কারণে 5টি জেলায় ঠিকমতো সার্ভে করা হয়নি। লিস্ট তৈরির পরও অনেক সময় দেখা যায় গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে তারা বঞ্চিত না হয় সেজন্য এবার সার্ভে করা হচ্ছে। সার্ভে মানে কেউ বাদ যাবেন না, গরিব মানুষ নিশ্চিতভাবে বাড়ি পাবেন। এখানে একটাই জিনিস দেখা হবে কে পাওয়ার যোগ্য কে নয়। এরপর আরও কিছু মানুষের জন্য বাড়ি তৈরি বাকি থাকবে, সেটাও ধাপে ধাপে করা হবে। পার্টির সদস্য হলেই আবাস যোজনা পাবে এমন প্রচারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বলা হচ্ছে পার্টির লোক হলেই আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে, সেটা কিভাবে সম্ভব? আবাস যোজনায় 40% টাকা তো রাজ্য সরকার দেয়, তারা কিভাবে বাড়ি পাবেন? যদি কেন্দ্রীয় সরকার 100% দিয়ে এমন প্রকল্প করতে চায় রাজ্যের কোনো আপত্তি নেই। তুমি আমার উপর চাপিয়ে দেবে, মানুষকে টাকাও দেবে না, আমার তোমার দয়া দরকার নেই। মানুষের আশীর্বাদে যখন 12 লক্ষ দিতে পারছি, বাকি 24 লক্ষ আগামী দিনে করে দেব। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সবটা করেছি। এই সরকার দলের কাছে দায়বদ্ধ নয়, মানুষের কাছে দায়বদ্ধ। আবাস যোজনার নাম নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, আবাস প্রকল্পের নাম গ্রামীণ আবাস যোজনা হবে না, সবই বাংলার বাড়ি। টাকা যখন আমাদের, নামও আমাদের বা রাজ্যের নাম হবে সব। কৃষক বন্ধুর টাকার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কৃষক বন্ধু যোজনায় 1,08,95,000 কৃষককে 2,943 টাকা দেবে রাজ্য সরকার। আগামীকাল 22 নভেম্বর থেকে এই টাকা ছাড়া হবে। 2টো কিস্তি মিলিয়ে রাজ্যের কৃষকদের 1 বছরে মোট 5,859 কোটি টাকা দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্য আসে না, আর তাই বাংলা শস্য বীমা যোজনায় 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা যোজনা দেওয়া হয়। 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে এই প্রকল্প। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে সহায়তা দেওয়া হবে তার জন্য ক্যাম্প চলছে, তাতে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষ নাম লিখেছেন। আগামী ডিসেম্বর মাস থেকে 5,07,000 মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করবে। 1 ডিসেম্বর থেকেই তাদের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া 43,900 জনকে ডিসেম্বর মাস থেকে বিধবা ভাতা দেওয়া শুরু হবে।